ऐसे नहीं होता मित्रों। मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको। देश आपसे जवाब मांग रहा है। রাত্রি একটাই আমি মেসেজ পেলাম, মধ্যরাতে কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমতো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জগদার কালোদার আর বিজেপিকে সন্তুষ্ট করার জন্য যে দেশে প্রধানমন্ত্রী নিজে আমি শুনেছি মিটিং এ বলেন চুন চুনকে মারেঙ্গে, আমি ওনাকে বলি দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। মা মাটি মানুষ নাকি নির্মম সরকার? বাংলাকে এবার দিল্লির ডবল ইঞ্জিন বেছে নেবে নাকি তার নিজের ঘরের মেয়ের আঁচলেই ভরসা রাখবে? মোদিজি কেন হঠাৎ মমতার নাম নেওয়া বন্ধ করলেন? এটা কি রণকৌশল নাকি হারের আগাম আভাস? আর দিদি, তিনি কি সত্যি বাংলার ঘরের মেয়ে নাকি দুর্নীতির পাহাড় আড়াল করা এক জাদুকর? দিল্লির রিমোট কন্ট্রোল কি পারবে বাংলার স্বাধীন চেতা মগজকে শাসন করতে? দুর্নীতি বনাম লক্ষ্মীর ভান্ডার, হিন্দুত্ব বনাম বাঙালি আবেগ, এই দ্বন্দ্বে শেষ হাসি কে হাসবে? কর্মসংস্থান নেই কিন্তু পকেট মানি আছে। এই সমীকরণ কি বদলে দেবে বাংলার ভবিষ্যৎ? আজকের এপিসোডে আমরা খুলে দেব রাজনীতির সেই সমস্ত বন্ধ দরজা যা হেডলাইনে আসে না। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा, इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, जय बीजेपी सरकार। अब समय आ गया है ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। এই স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি। বাংলার ইলেকশন মানেই আমরা জানি একটা হাই ভোল্টেজ ড্রামা, কিন্তু এবারের হাওয়াটা একটু অন্যরকম। গত এক দশক ধরে আমরা যে উন্মাদনা দেখে অভ্যস্ত, লক্ষ্য করুন এবার একটা মিসিং লিংক চোখে পড়ছে। যে উত্তেজনাটা ভোট ঘোষণার কয়েক মাস আগেই ন্যাশনাল হেডলাইন হয়ে যেত, এবার যেন সেটা বেশ মিসিং। কিন্তু পর্দার আড়ালে খেলাটা কিন্তু বদলে গেছে। খেলাটা এখন আর শুধু স্লোগানের নেই, খেলাটা এখন স্ট্র্যাটেজির। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? বিজেপির ভোল বদল। মনে করে দেখুন 2019 বা 2021-এর কথা। মোদিজি থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ না করে ভাষণ শেষ করতেন না। মনে আছে সুর করে দিদি ও দিদি বলে সেই বিদ্রুপাত্মক ডাক, কিংবা বেগম দিদি মমতা বানুর মতন শব্দে মমতা ব্যানার্জিকে সরাসরি অ্যাটাক। 21-এর ভোট বুঝিয়ে দিয়েছিল বাংলার নিজের মেয়েকে আক্রমণ সেটা বাংলা মেনে নিতে পারে না। আর ঠিক এখানেই বিজেপি এবার গিয়ার বদলেছে। লক্ষ্য করেছেন এবারের জনসভায় মোদিজি বা অন্য নেতারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই নিচ্ছেন না। কোনো পার্সোনাল অ্যাটাক নেই, কোনো ক্যাট কলিং নেই, এমনকি যখন তারা দুর্নীতির কথা বলছেন তখন পিসি বা দিদি শব্দটাও সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন। পরিবর্তে তারা আক্রমণ করছেন তৃণমূল দলের সিস্টেমকে, তুলে ধরছেন তাদের নিজস্ব এজেন্ডা। কেন এই পরিবর্তন? খুবই সিম্পল। বিজেপি সম্ভবত বুঝতে পেরেছে মমতাকে সরাসরি আক্রমণ করা মানে সেটাকে বাঙালি অস্মিতা বা নিজের ঘরের মেয়েকে আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেওয়া। আর মমতা তো ভিকটিম কার্ড খেলতে সেরার সেরা। তাই এবারের লড়াইটা আর মোদি বনাম মমতার পার্সোনাল ইগো ফাইট নয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন সেই পুরনো বাঙালি অস্মিতার অস্ত্র নিয়ে, আর অন্যদিকে বিজেপি চেষ্টা করছে তাদের আক্রমণটাকে ব্যক্তিগত পর্যায় থেকে সরিয়ে এনে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে যেতে।
মমতার বিপরীত শব্দ কি? নির্মম, তাই তো? মোদিও 14ই মার্চ ব্রিগেডের জনসভায় সারাক্ষণ তৃণমূল সরকারকে নির্মম সরকার বলেই আক্রমণ করেছেন। বিজেপি সরকার গড়লে বেছে বেছে খুঁজে খুঁজে অপরাধীদের হিসেব চোকানো হবে হুঁশিয়ারি দিয়েছেন। ফলে বুঝতে পারছেন চালগুলো এবার অনেক বেশি হিসেবি। লড়াইটা এখন বুদ্ধির, গায়ের জোরের নয়। একটা মজার জিনিস খেয়াল করেছেন? বিজেপি এখন চাইছে মমতা আর তৃণমূলকে আলাদা করে দিতে। এটাকে বলে ডিহাইফেনেশন। বিজেপির স্ট্র্যাটেজিটা হলো তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে মহা জঙ্গলরাজ বলে তোপ দাগো, কিন্তু মমতার নাম নিয়ে তাকে ভিকটিম কার্ড খেলার সুযোগ দিও না। অথচ মজার ব্যাপার দেখুন, মোদিকে অ্যাটাক করা মানেই যেমন বিজেপিকে অ্যাটাক করা, মমতা আর তৃণমূলকেও কি আদতে আলাদা করা সম্ভব? বিশেষ করে বাংলায়, যেখানে তৃণমূল মানেই মমতা। এবার তাকান পরিসংখ্যানে, যা বিজেপির জন্য খুব একটা সুখকর নয়। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2019-এ বিজেপি যখন হুট করে 18টা লোকসভা সিট জিতে নিল, তখন মনে হয়েছিল বাংলার তখ্ত বোধহয় উল্টে গেল। 10% ভোট থেকে লাফিয়ে 39%, মিরাকল মনে হচ্ছিল। কিন্তু তারপর 2021-এ সেই হাওয়া আর পালে লাগলো না। 18টা লোকসভা সিট মানে সোজাসুজি 7 দিয়ে গুণ করলে দাঁড়ায় 126টি আসন। কিন্তু বিজেপি আটকে গেল 77-এ। 2024-এর গ্রাফটা তো আরো নিচে, 18 থেকে নেমে 12। অর্থাৎ মোদি ম্যাজিক বা ডাবল ইঞ্জিন সরকারের টোপ দিয়েও কিন্তু বাংলা জয় করা যাচ্ছে না। উল্টে 2021 থেকে 2026-এর এই ট্রানজিশন পিরিয়ডে বিজেপির ঘর থেকে একের পর এক বিধায়ক বা নেতা বেরিয়ে যাচ্ছেন। তৃণমূল টানা 3 বার ক্ষমতায়। স্বাভাবিকভাবেই একটা অ্যান্টি ইনকামবেন্সি বা ক্লান্তি কাজ করছে, বিশেষ করে শহরাঞ্চলের মানুষের মধ্যে। কিন্তু বিজেপি কি সেই গ্যাপটা পূরণ করতে পারছে? মনে হচ্ছে না। কারণ বিজেপি যতবারই আগ্রাসী হওয়ার চেষ্টা করছে, মমতা সেটাকে বাঙালির ওপর আক্রমণ বা নিজের ব্যক্তিত্বে আঘাত হিসেবে কনভার্ট করে দিচ্ছেন। সিপিএম 33 বছর পশ্চিমবঙ্গ শাসন করে বাঙালির ডিএনএতে একটা জিনিস মিশিয়ে দিয়েছে, কেন্দ্র বনাম রাজ্য বাইনারি। সিপিএম এর পরিচিত স্লোগান ছিল কেন্দ্রের বঞ্চনা সইছি না, সইব না। কংগ্রেসের শীর্ষ নেতাদের নাম ধরে স্লোগান উঠত কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ক্ষমতায় এসে তৃণমূলও সেই জুতোয় পা গলিয়ে কেন্দ্র বিরোধী স্বরকে আরো উচ্চগ্রামে নিয়ে গেছে। আসলে দেশভাগ থেকে শুরু করে রিফিউজি সমস্যা আর বাম আমলের সেই দীর্ঘ লড়াই, বাঙালি সবসময় বিশ্বাস করে এসেছে যে কেন্দ্র আমাদের বঞ্চনা করে। তাই দিল্লির কোনো এক্সটেনশন বা শাখা অফিস হয়ে থাকা দলের পক্ষে বাংলার মানুষের মন জেতাটা বেশ কঠিন। এবারে বিজেপির মূল স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর তৃণমূলের স্লোগান কি? হারবে না বাংলা, আবার জিতব বাংলা। লক্ষ্য করুন, দলের নাম নেই, নেত্রীর নামও নেই। বাংলা আর তৃণমূলকে সমার্থক করে দিতে চাইছেন মমতা। তৃণমূল খুব কৌশলে একটা খেলা খেলছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবল একজন ডিফেন্ডার হিসেবে দেখাচ্ছে না, তারা লড়াইটাকে নিয়ে গেছে বাংলা বনাম কেন্দ্র পর্যায়ে। মানে আপনি যদি তৃণমূলকে আক্রমণ করেন, তবে সেটা আসলে বাংলার উপর আক্রমণ। এই যে সেন্টিমেন্টের তাস, এটা কিন্তু মোদী সরকারের জন্য বেশ বিপজ্জনক। কেন এই সেন্টিমেন্টটা এত ধারালো? তার পেছনে আছে দুটো বিস্ফোরক ইস্যু। এক, পরিযায়ী শ্রমিক ইস্যু। সারা দেশে মাছ খাওয়া বা বাংলা বলা মানুষদের যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে টার্গেট করা হয়েছে, সেটা বাংলার সাধারণ মানুষের রাতে ঘা দিয়েছে। এটা কেবল রাজনৈতিক নয়, এটা গভীর ইমোশনাল ইস্যু। 2, ভাষার অপমান। একজন পুলিশ অফিসারের বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দেওয়াটা ছিল কাটা জায়গায় নুনের ছিটে দেওয়ার মতন। এই একটা ঘটনা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে প্রতিটি বাঙালির ইগোতে আঘাত করেছে। বিজেপি ভাবছে তারা দুর্নীতি নিয়ে কথা বলে ভোট টানবে, আর তৃণমূল সেটাকে ঘুরিয়ে দিচ্ছে বাঙালি অস্মিতা আর অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে। তৃণমূল এরকম একটা বাইনারি তৈরি করে ফেলেছে যে এবার লড়াইটা হচ্ছে দিল্লির দাদাগিরি বনাম বাংলার আত্মসম্মানের। ভাবুন তো, মোদিজি ব্রিগেডে এলেন, ভাষণ দিলেন, কিন্তু একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামটা মুখে আনলেন না। এমনকি মুখ্যমন্ত্রী শব্দটাও খরচ করলেন না। গত 14ই মার্চের সভায় তিনি খেললেন এক অদ্ভুত শব্দের খেলা, নির্মম সরকার। কেন এই লুকোচুরি?
কারণ বিজেপি এখন একটা মরণপণ জুয়া খেলছে। তারা চাইছে মমতা তৃণমূলকে আলাদা করতে। একেই আমরা বলছি ডিহাইফেনেশন। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আলাদা করে দেখানোর চেষ্টা করছে। আসলে এই কৌশলের পেছনে আছে একটা গভীর ভয়। মমতাকে সরাসরি আক্রমণ মানেই তাকে বাংলার ঘরের মেয়ে হিসেবে সেন্টিমেন্ট জেতার সুযোগ করে দেওয়া। আসলে লড়াইটা কি শুধু ভোট নাকি অস্তিত্ব? এখানেই ঢুকে পড়েছে সেই এসআইআর, 1 কোটি মানুষের নাগরিকত্বের প্রশ্ন। ভাবুন, যদি 1 কোটিরও বেশি মানুষকে হঠাৎ বলা হয় প্রমাণ করো তুমি কে, তখন সেটা আর রাজনীতির লড়াই থাকে না, সেটা হয়ে দাঁড়ায় জীবন মরণের লড়াই। আর বাঙালির কাছে এই ভিলেন কিন্তু বরাবরই কেন্দ্র। সেই জ্যোতি বসুর আমল থেকেই বাঙালিকে বিশ্বাস করানো হয়েছে ইলেকশন কমিশন হোক বা দিল্লি, ওরা হলো বাইরের লোক যারা আমাদের শাসন করতে আসছে। 5 রাজ্যে ভোট হচ্ছে এপ্রিল মাসে, সব রাজ্যে 1 দফায়, শুধু পশ্চিমবঙ্গে 2 দফায়। পশ্চিমবঙ্গে সর্বাধিক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। একমাত্র এই রাজ্যই 294টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে 1 জন করে পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন। তবে সবচেয়ে গুরুতর, ভোট ঘোষণার রাতেই এই রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পাল্টে দেওয়া হয়েছে। এর পরের 2 দিন ধরে প্রশাসনের শীর্ষ কর্তা এবং পুলিশ বিভাগের সমস্ত শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। এত বড় সংখ্যায় প্রশাসনিক রদবদল এর আগে কোনোদিন হয়নি, কোনো রাজ্যে হয়নি। মাত্র 2টি রাতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত শীর্ষ আধিকারিক পদে নতুন মুখ। ভাবা যায়? আপনি বলতে পারেন নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিতেই পারে। আগেও এই রাজ্যে ভোটকালীন রদবদলের অনেক দৃষ্টান্ত রয়েছে, কিন্তু রদবদলের এমন ব্যাপকতা আগে দেখা যায়নি, এমন যুদ্ধকালীন তৎপরতাও দেখা যায়নি। আসলে এগুলো কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি নতুন ধরনের রাজনৈতিক আইন যা ভারতীয় গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করে দেবে। বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন কোনো কারণে একান্ত বিশেষ বলেই মনে করছে কেন্দ্র। তবে এসবের চেয়েও নজর কাড়া হচ্ছে এসআইআর সংকট। 15ই মার্চ নির্বাচনী ঘোষণা হয়ে গেল, অথচ 60 লক্ষাধিক বিবেচনাধীন পশ্চিমবঙ্গবাসীর কথাটি তুচ্ছই থেকে গেল। এত বিপুল মানুষের ভোটাধিকার অনিশ্চিত রেখে গণতান্ত্রিক নির্বাচন ভারতীয় রাষ্ট্রে এর আগে কোনোদিন হয়নি। এই ভয়ঙ্কর পরিস্থিতির সমস্ত দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের তথা কেন্দ্রীয় সরকারের। যে সরকার জনগণনার উদ্যোগ নিতে ব্যর্থ হয়, ভোট তালিকা তৈরির সূত্রে 1 কোটি বেশির মানুষ নাগরিকত্ব হারানোর মুখে, এর চেয়ে বিপজ্জনক সময় ভারতীয় গণতন্ত্র দেখেনি। এবার পরিবেশটা এমন জায়গায় পৌঁছেছে যে পাবলিকের ভোট পড়ার আগেই যেন ফলাফল লেখা হয়ে গেছে। বিহারে ভোট চলাকালীন মহিলাদের টাকা বিলি করা হলো, কমিশন চোখ বুজে বসে থাকলো। কোনো বিরোধী শাসিত রাজ্য এমনটা করলে কি কমিশন ছেড়ে দিত? সারা বিশ্বের কাছে ভারতের গণতন্ত্র আজ এক হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছে। আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা প্রহসন, কোথাও এসআইআর, কোথাও রাতারাতি অফিসার বদল। এই সার্কাস যদি চলতেই থাকে তবে সাধারণ মানুষের বুথে গিয়ে বোতাম টেপার সার্থকতা কি রইল? আমরা কি তবে এক নিয়ন্ত্রিত গণতন্ত্রের দিকে হাঁটছি, যেখানে ভোট কেবল একটা আনুষ্ঠানিকতা মাত্র? কমিশন বলছে পর্যালোচনার পর পশ্চিমবঙ্গে আমলাতন্ত্র বদলের এই সিদ্ধান্ত নিয়েছে। কোন পর্যালোচনা? প্রেস কনফারেন্সের সময় জ্ঞানেশ কুমার কেন এই অসন্তোষের কথা একবারও বললেন না? আসলে পুরো নাটকটা আগে থেকেই সাজানো ছিল। নাটকের দৃশ্যগুলো দেখুন। 5ই মার্চ রাজ্যপাল পদ থেকে সিভি আনন্দ বোস ইস্তফা দিলেন। কেন দিলেন কেউ জানে না। তার জায়গায় তামিলনাড়ু থেকে উড়িয়ে আনা হলো RN রবিকে। কে এই RN রবি? সুপ্রিম কোর্ট যার সম্পর্কে পাতার পর পাতা কালো করে দিয়েছে। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন তিনি দিনের পর দিন জনহিতকর ফাইল আটকে রেখেছিলেন, যার আনুগত্য সংবিধানের প্রতি নয় বরং একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি। এটা আজ ওপেন সিক্রেট। গুজব শোনা যাচ্ছে বাংলায় যদি খেলার হিসেবে কোথাও 19-20 তফাৎ হয় তবে সেই ঘাটতি পূরণ করতেই এই নতুন রাজ্যপালকে আনা হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে সেই দৃশ্যটা মনে আছে। ঠিক ভোটের আগে কংগ্রেসের মতন প্রধান বিরোধী দলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। কেন? তারা কি আয়কর দেয়নি? এই দেশে তো রাজনৈতিক দলের অনুদান আয়কর মুক্ত। তাহলে কোন যুক্তিতে অ্যাকাউন্ট বন্ধ করা হলো? আজ পর্যন্ত কি কমিশন এর কোনো সদুত্তর দিয়েছে? এটাকে আর যাই বলুন গণতন্ত্র বলবেন না,
এটা আসলে ইলেক্টেড অটোক্রেসি, নির্বাচিত স্বৈরতন্ত্র। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচনের নাম করে যা চলছে তা প্রহসন ছাড়া আর কিছু নয়। যদি আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর অফিসার বদলে নিজের ক্ষমতা জাহির করতেই হয়, তবে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করে দিলেই তো হয়। ভারতের নির্বাচন কমিশনের এককালে বিশ্বজুড়ে নাম ছিল। সুকুমার সেন, টি.এন. সেশন, এস.সি. সেন বর্মা, জে.এম. লিংডো, এম.এস. গিল, এস.ওয়াই. কুরেশির মতন কমিশনেরা এই চেয়ারের মর্যাদা রক্ষা করেছিলেন। ভারতের নির্বাচন কমিশন আজও বৃহত্তর মানুষের কাছে সম্মানীয় প্রতিষ্ঠান, শুধু আইনের জোরে নয়, এই ধরনের কিছু ব্যক্তিত্বের মেরুদণ্ডের জোরে। কিন্তু আজ টি.এন. সেশন, জে.এম. লিংডোরা সরাসরি রাজনৈতিক ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়েছিলেন। আজকের কমিশন অনেক ক্ষেত্রে সংঘর্ষ এড়িয়ে চলে। এই অভিযোগ বারবার উঠছে। আগে সিইসি মানেই ছিল চ্যালেঞ্জ, আর এখন ম্যানেজমেন্ট। আরো সহজ করে বলি, আগে কমিশন ভয় দেখাতো শাসক দলকে, এখন অনেক সময় শাসক দলই টেস্ট করে কমিশনকে। এই উল্টে যাওয়া পাওয়ার ইকুয়েশনটাই আসল সংকেত যে আম্পায়ারের নিরপেক্ষতা নিয়ে খোদ দেশের সর্বোচ্চ আইনসভায় অনাস্থার কাঁটা ঝুলে থাকে। তার দেওয়া আউট বা নট আউট সিদ্ধান্ত কি কোনো দিন জনমতের প্রকৃত প্রতিফলন হিসেবে গণ্য হতে পারে? আম্পায়ার যখন নিজেই ওপেনিং ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হন, তখন সেই খেলাকে কি আদৌ ক্রিকেট বলা চলে, নাকি তা স্রেফ এক সুপরিকল্পিত ম্যাচ ফিক্সিং? একটা প্রশ্ন বারবার মনে জাগে। পুরনো নির্বাচন কমিশনাররা অন্তত বুক ফুলিয়ে প্রশ্নের উত্তর দিতে পারতেন, কিন্তু বর্তমানের এই সাহেবরা সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান কেন? তারা কি সংবিধানের নামে শপথ নিয়েছেন, নাকি বিশেষ কোনো ব্যক্তির প্রতি আনুগত্যের নমস্তে সদা বৎসলে মন্ত্র জপছেন? বিশেষজ্ঞরা বলছেন এটা স্রেফ একটা বাতাস তৈরির চেষ্টা। মানুষের মনে এই বিশ্বাস গেঁথে দেওয়া হয় যে পশ্চিমবঙ্গে ক্ষমতা এবার পাল্টাবেই, অর্থাৎ ভোটের আগে জনমানুষে একটা পরাজয়ের ভীতি তৈরি করা। ভারতের ইতিহাসে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের এমন নগ্ন পক্ষপাতিত্ব কি আগে কখনো কেউ দেখেছে? দায়িত্ব নিয়ে বলছি, একটা উদাহরণ দেখান যেখানে নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে কোনো রাজ্যে এমন একতরফা প্রশাসনিক সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। এখন প্রশ্ন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিকল্প কি? অন্য রাজ্যের নেতাদের সাথে মমতার একটা মৌলিক পার্থক্য আছে। তিনি একজন স্ট্রিট ফাইটার, মাটির নারীর স্পন্দন তিনি বোঝেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। একটি সরকার চলে আমলাতন্ত্রের মাধ্যমে, সেই আমলাতন্ত্রের মাথাগুলোই এক লহমায় ভেঙে দিয়েছে কমিশন। যদি এভাবেই প্রশাসন চালাতে হয়, তবে রাজ্য সরকারগুলোর ক্ষমতা কেড়ে নিয়ে তা সরাসরি রাষ্ট্রীয় শাসকদের হাতে দিয়ে দিলেই তো হয়। আমলাতন্ত্র তো আজ তাদের হাতের পুতুল। আইএএস বা আইপিএস অফিসারেরা এখন সংবিধান নয়, বরং দিল্লির আজ্ঞা পালন করতেই বেশি ব্যস্ত। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আজ আপনারা হয়তো দলীয় দপ্তরের আজ্ঞাবহ ভৃত্যে পরিণত করেছেন, কিন্তু মনে রাখবেন, সময় স্থির থাকে না। ইতিহাসকে সেই কর্মকর্তাদের রক্ষা করবে যারা সংবিধানের শপথ নিয়ে আসলে এক বিশেষ রাজনৈতিক গুরুর সেবায় নিজেদের বিকিয়ে দিয়েছেন। ক্ষমতার উদ্দেশ্যে একটা সহজ প্রশ্ন রাখি, আপনারা যদি প্রকৃতই ডাবল ইঞ্জিন বা উন্নয়নের জাদুতে বিশ্বাসী হন, তবে ভোটের আগে লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া কিংবা মাঝরাতে আমলাতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এই মরিয়া প্রয়োজন পড়ছে কেন? আপনাদের আস্থা কি তবে জনগণের রায়, নাকি ইভিএম আর আমলাতন্ত্রের রুদ্ধদ্বার কারসাজিতে? সবশেষে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক, অস্তিত্ব নাকি উন্নয়ন? 1 কোটি মানুষের নাগরিকত্বের প্রশ্ন আর অনুপ্রবেশ তত্ত্ব কি বাংলার মানুষের পেটের টান মেটাতে পারবে, নাকি পেটের খিদের চেয়ে বড় হয়ে উঠবে নিজের পরিচয় হারানোর আতঙ্ক? 2, ভাতা নাকি ভবিষ্যৎ? দোলনা থেকে শ্মশান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সোশ্যাল সিকিউরিটি কার্ড কি তরুণ প্রজন্মের কর্মসংস্থানের অভাবকে চিরকাল ঢেকে রাখতে পারবে? হাত খরচ দিয়ে কি সত্যি এক উজ্জ্বল ভবিষ্যৎ কেনা সম্ভব? ভাবুন, কারণ ভোটটা আপনার আর দেশটাও আপনার। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।